আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের পূর্বের যেখান থেকে শেষ করছিলাম সেখান থেকে আবারও নতুন করে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত আমরা পার ইউনিট সিস্টেম নিয়ে একটু আলোচনা করব। পার ইউনিট সিস্টেমে কেন কিভাবে আমরা ইলেকট্রিক্যাল সিস্টেমে কাজে লাগাতে পারি এবং এই ক্ষেত্রে কিছু এক্সাম্পল ম্যাথ বা গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ সলভ করব। তো পার ইউনিট সিস্টেম আসলে এটা খুব ফান্ডামেন্টাল একটা কনসেপ্ট। প্রকৃতপক্ষে দুইটা কোয়ান্টিটির রেশিও বা দুইটা জিনিসকে কম্পেয়ার করাকে আসলে পার ইউনিট সিস্টেম বা নর্মালাইজেশন করা হয়। তো আমাদের ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেমে যদি কোথাও অনেক হায়ার ভোল্টেজ থাকে, কোথাও লোয়ার ভোল্টেজ থাকে, কোথাও বিভিন্ন রকম ভোল্টেজ থাকে, কোথাও সে ফর কোথাও 50,000 ভোল্টেজ আছে, কোথাও আবার লাইক 10,000 ভোল্টেজ আছে, আবার কোথাও 20,000 ভোল্টেজ আছে। তো এক্ষেত্রে এই যে ভোল্টেজের বিশাল যে গ্যাপ ব্যবধানগুলোকে সহজে নর্মালাইজ করে যদি আমরা পার্সেন্টেজ আকারে কম্পেয়ার করতে পারি যে 50,000-এর সেফর কোথাও 100 ভোল্ট আছে, কোথাও 20 ভোল্ট আছে, তার মানে 20 ভোল্টেজ মাত্র মানে হচ্ছে 100 ভোল্টেজ যেখানে তার 20%। তার মানে আমরা যদি কখনো এটা পার্সেন্টেজ আকার প্রকাশ করতে পারি 0.2 হয়ে যাবে। এরকম একটা নর্মালাইজেশন প্রসেস আনার জন্য আসলে বারেন্ট সিস্টেম, যেটা আমাদের ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেমের মধ্যে বিভিন্ন বড় গ্রিডের মধ্যে বিভিন্ন জায়গাতে ইম্পিডেন্স ডায়াগ্রাম বা সিস্টেম রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে আমাদেরকে খুবই হেল্পফুল হয়ে থাকে আর কি। তো সে একটা আমাদের একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। এটা আসলে এক্সপ্লেন করে ফুল জেনারেটিং স্টেশন থেকে শুরু করে, হ্যাঁ, একদম একটা জেনারেশন স্টেশন শুরু করে কনজিউমার স্টেশন পর্যন্ত টোটাল যে প্রসেসটা, এটাকে একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রামের মধ্যে দেখানো যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এখানেও দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম ভোল্টেজ আছে। তো এই ভোল্টেজ লেভেলগুলোও আমরা কম্পেয়ার করতে পারি পার ইউনিট সিস্টেমের মাধ্যমে। তখন যখন রিপ্রেজেন্ট করা হয় পার ইউনিটের মধ্যে, তখন এই ভ্যালুগুলো 130 কেভি বা 11 কেভি এই জিনিসগুলো থাকবে না। এটা একটা হাইয়েস্ট ভ্যালুর সাথে সেফার যদি আমি 132 কেভিকে আমি বেস ভ্যালু ধরি বা রেফারেন্স ভ্যালু ধরি, তার সাপেক্ষে এই এখানকার 132 বলতে মানে 1, হ্যাঁ, 100%, বা এখানে আর 30 আরও কমে যাবে। এই এই পার্সেন্টেজ আকারে আমরা রিপ্রেজেন্ট করতে পারি ব্যাপারগুলোকে। তো এখানে দেখা যাচ্ছে যে জেনারেটিং স্টেশন থেকে, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোথাও কোথাও অনেক সময় জিজ্ঞেস করা হয় প্রশ্নতে যে একটা টোটাল বাংলাদেশের বা একটা ওভারঅল জেনারেটিং স্টেশনের থেকে কনজিউমার স্টেশন পর্যন্ত বিভিন্ন ভোল্টেজ লেভেলে একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আঁকতে বলে, পরীক্ষা অনেক সময় প্রশ্ন থাকে। তো এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার। তো জেনারেটিং স্টেশনে সাধারণত বাংলাদেশে বিলো 20 কিলো ভোল্টেজে জেনারেট করা হয়। তো জেনারেটিং স্টেশন থেকে যখন নাকি 20 কিলো বা 11 কেভিতে জেনারেট করা হয়, তারপর একটা স্টেপ আপ ট্রান্সফরমার দিয়ে তখন আমরা হাই ভোল্টেজ, তো এই টোটাল জেনারেটিং স্টেশনের প্রাইমারি জেনারেশন ইন থেকে কনজিউমার ইন পর্যন্ত প্রথমত জেনারেটর বা জেনারেটিং প্ল্যান্ট থেকে 11 কেভিতে আমরা বাংলাদেশে বা আরও একটু, এটা 20 কেভি হয়, কোথাও 14 কেভিও হয়, ধরে নিলাম যে অ্যাপ্রক্সিমেটলি 11 কেভি থেকে জেনারেট করা হয়। পরে স্টেপ আপ ট্রান্সফরমার দিয়ে, এখানে স্টেপ আপ ট্রান্সফরমার থাকে, স্টেপ আপ ট্রান্সফরমার দিয়ে এটাকে 130 কিলোভোল্ট, 220 কিলোভোল্ট, 400 কিলোভোল্ট, ইভেন এখন আরও হায়ার ভোল্টেজে ট্রান্সমিশনের জন্য চেষ্টা করা হচ্ছে। আমরা জানি সবাই ট্রান্সমিশন ভোল্টেজ বেশি হলে আমাদের লস কম হয়। তো এটার জন্য অলওয়েজ চেষ্টা করা হয় আপগ্রেড করার জন্য আর কি। যেই সকল লাইনগুলো 132 কেভিতে আছে সেগুলোকে কন্টিনিউয়াসলি আরও হায়ার ভোল্টেজে আপগ্রেড করার জন্য সবসময় প্রচেষ্টা বা কন্টিনিউয়াস কাজ চলতে থাকে। তো জেনারেটর স্টেশন থেকে স্টেপ আপ করার পর তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল লোড উপর ডিপেন্ড করে, কোথাও কোথাও এই সাবস্টেশনগুলোতে আবার হাই ভোল্টেজের কনজিউমার থাকে। এগুলাকে ইন্ডাস্ট্রিয়াল লোড কিংবা অনেক সময় স্টিলের রিং রোলিং মিল, অনেক হাই ভোল্টেজে ওদের পাওয়ার সাপ্লাই প্রয়োজন পড়ে। এই জায়গাগুলো থেকে একটা প্রাইমারি ট্রান্সমিশন থেকে স্টেপ ডাউন করে, এটাও একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার থেকে তো আবার একটু কিছু হাই এন্ড কনজিউমারকে সাপ্লাই দেওয়া হয়। পরবর্তীতে সেকেন্ডারি আবার ট্রান্সমিশন করে আবার লোয়ার ভোল্টেজে 30 কেভিতে বা 11 কেভিতে ট্রান্সমিশন করা হয় সাবস্টেশনে, আরও লোয়ার ভোল্টেজে নেওয়া যায়। ফাইনালি এরকম করতে করতে বিভিন্ন জোনাল জায়গাতে কনজিউমার চাহিদার উপর ভিত্তি করে ফাইনালি আমাদের যে বাসাবাড়িতে যেখানে আসে 11 কেভি থেকে 440 ভোল্টেজে বা ইভেন ফাইনালি সিঙ্গেল ফেজের ক্ষেত্রে 220 ভোল্টেজে, 120 ভোল্টেজে ট্রান্সমিশন বা কনজিউমার ইন্ডে আসে। তো এই জিনিসটা টোটাল বলার উদ্দেশ্য হচ্ছে এই টোটাল যে আমাদের
সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দিয়ে একটা লাইনের মাধ্যমে টোটাল জেনারেশন থেকে কনজিউমার পর্যন্ত আমরা একটা বিভিন্ন ব্লক দিয়ে বা বিভিন্ন সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এই জিনিসটাকে আমরা যখন তার এই যে ব্লক দিয়ে রিপ্রেজেন্ট করাকে যদি আমরা ইম্পিডেন্স দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে এটার নাম হয়ে যাবে ইম্পিডেন্স ডায়াগ্রাম। রিঅ্যাক্ট্যান্স দিয়ে যদি আমরা ডিসক্রাইব করতে চাই সেটার নাম হয়ে যাবে রিঅ্যাক্ট্যান্স ডায়াগ্রাম। তো এরকম ইম্পিডেন্স ডায়াগ্রাম, রিঅ্যাক্ট্যান্স ডায়াগ্রাম আমরা যখন বের করতে যাব বা ড্র করতে যাব তখন আমাদের পার ইউনিট সিস্টেমটা খুবই কাজে লাগবে। কারণ এই হাজার হাজার ভোল্টেজ না লিখে যখন নাকি আমরা 0.1 বা লোয়ার ভ্যালু লিখি তখন এটা কম্পেয়ার করাটা অনেক ইজিয়ার হয়ে যায়। তো আমরা যখন সিঙ্গেল লাইন সিস্টেমে আমরা যখন পার ইউনিট ভ্যালু বের করতে যাব, দুইটা আসলে আমরা আগে বললাম যে দুইটা জিনিসের কম্পেয়ার করব আমরা। একটা যে গিভেন ভ্যালু দেওয়া থাকবে তাকে আরেকটা রেফারেন্স ভ্যালু বা বেস ভ্যালুর সাথে কম্পেয়ার করব। তো ইনিশিয়ালি যদি আমাদেরকে বেস ভ্যালুগুলো দেওয়া থাকে তাহলে আমাদের সহজে ক্যালকুলেট করা যাবে। আর বেস ভ্যালু সাধারণত তিনটা বেস ভ্যালু আমাদের বারবার কাজে লাগবে: কারেন্টের, ভোল্টেজের এবং এমভিএ রেটিং বা কেভিএ রেটিং এর। তো যে কোনো দুইটা দেওয়া থাকলে আমরা তৃতীয়টা নিজেরাই বের করে ফেলতে পারবো। তো এটা সব সময় আগের ফান্ডামেন্টাল ল, লাইক যদি আমাদেরকে কেভিএ দেওয়া থাকে, হ্যাঁ কেভিএ দেওয়া থাকলে তাহলে আমরা হচ্ছে পার ইউনিটের ডেফিনিশন থেকে অ্যাকচুয়াল যেই কোয়ান্টিটিটা দেওয়া থাকবে এটা বেস ভ্যালুর সাথে রেশিও নিয়ে আমরা হচ্ছে এটা বের করব। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা জানি যে অ্যাপারেন্ট পাওয়ার বা কেভিএ পাওয়ারটা ভোল্টেজ এবং কারেন্টের মাল্টিপল। সিমিলারলি আমরা ইম্পিডেন্সটা জেড যদি ধরি, আমরা জেড ভোল্টেজ এবং কারেন্টকে ডিভাইড করে আমরা ইম্পিডেন্সটা পেতে পারি আর কি। তো এই জিনিসগুলো যখন যে কোনো একটার ভ্যালু যখন আমরা দুইটা ভ্যালু যখন আমরা জানতে পারবো, বাকি আরেকটা আমরা নিজেরাই ক্যালকুলেট করে বের করতে পারবো। তো মেইনলি যে মনে রাখতে হবে যে কোনো জিনিসকে পার ইউনিটে যখন আমরা প্রকাশ করতে যাব, যে অ্যাকচুয়াল কোয়ান্টিটি থাকবে তাকে ডিভাইড করবো হচ্ছে আমাদের বেস কোয়ান্টিটি দিয়ে। তো এই হচ্ছে পার ইউনিটের প্রকৃতপক্ষে ডেফিনেশন আর কি। আচ্ছা, তো আরো কিছু ক্যালকুলেশন, যেমন নাকি এইটা বেস ইম্পিডেন্স, বেস কারেন্ট, এইটা যে কোনো আমি বারবার বলতেছি দুইটা জিনিস জানা থাকলে তৃতীয় জিনিসটা বের করা যাচ্ছে। বেস কারেন্ট আমরা বের করতে পারি যদি আমাদের কেভিএ দেওয়া থাকে, বেস ভোল্টেজ দেওয়া থাকে, ডিভাইড করে আমরা ভি সরি এমভিএ বা এস ডিভাইডেড বাই ভি করলে আমরা কারেন্টটা পেয়ে যেতে পারি, বেস কারেন্টটা। তো বেস কারেন্টটা যদি পেয়ে যাই, আবার বেস ভোল্টেজকে বেস কারেন্টটা ভাগ করে ইম্পিডেন্সটা বের করে ফেলতে পারি। তবে যদি আমাদের এই কারেন্টের দেয়া না থাকে বা কারেন্টের মান ছাড়া আমরা বেস ইম্পিডেন্স বের করতে, তাও আমরা বের করতে পারি। তো কারেন্টের মান ছাড়া আমরা যদি বের করতে যাই তাহলে কেভিএ স্কোয়ার ডিভাইডেড বাই এমভিএ। এটা আমি এই ফর্মুলাটা কীভাবে আসলে আমি আপাতত দেখালাম না, আপাতত একটু মনে রাখেন যে হ্যাঁ ওই যে আসলে দেখানোর না দেখানোর কিছু নয়, পি ইকুয়ালস টু ভি স্কয়ার বাই জেড যদি নেই, এখানে থেকে আমরা আসলে এটাকে যদি এস দ্বারা রিপ্লেস করে ফেলি, জেড সমান সমান ভি স্কয়ার ডিভাইডেড বাই এস চলে আসবে আর কি। তো এইভাবে হচ্ছে আমরা ইম্পিডেন্স, বেস ইম্পিডেন্সটা বের করে ফেলতে পারি। এসটা হচ্ছে এমভিএ। হ্যাঁ, তো এরকম করে আমরা যদি শুধুমাত্র আমাদেরকে ভোল্টেজ এবং এমভিএ রেটিংটা দেওয়া থাকে, আমরা বেস ইম্পিডেন্সটা বের করে ফেলতে পারি। অথবা এমভিএ না দিয়ে যদি আমরা কেভিএ দেওয়া থাকে তাহলে হচ্ছে ওই স্কোয়ারের ক্ষেত্রে 1000 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। তো মেইন জিনিসটা মনে রাখতে হবে যে আমরা যে কোনো ইলেকট্রিক্যাল কম্পোনেন্টকে পার ইউনিটে বের করার ক্ষেত্রে অ্যাকচুয়াল ইম্পিডেন্স ডিভাইডেড বাই বেস ইম্পিডেন্স যে ভাগ করে আমরা বের করবো। থ্রি ফেজের ক্ষেত্রেও সিমিলারলি √3 মাল্টিপ্লাই হবে। এই জিনিসগুলো একটু মনে রাখা যেতে পারে, আমাদের ম্যাথ করার ক্ষেত্রে এগুলো একটু একটু করে লাগতে পারে। আচ্ছা, তো এটা আরেকটা থ্রি ফেজের সাথে সিঙ্গেল ফেজের যেই পার্থক্যগুলো আসে, তো থ্রি ফেজের ক্ষেত্রে এই পার্থক্যগুলো আমরা দেখবো। দেখার আগে কিছু একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা একটু সলভ করে আসি, কীভাবে হচ্ছে অ্যাকচুয়ালি পার ইউনিটটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা, তো এখানে আবার আরেকটা ব্যাপার থাকে যে লাইক একটা সিস্টেমের বেস দেওয়া আছে, হ্যাঁ। আচ্ছা, একটা ম্যাথ সলভ করে তারপর আবার এখানে ফিরে আসবো। আচ্ছা, এখানে একটা জিনিস দেখা আছে যে একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার যার রেটিং দেওয়া আছে 110 বাই 140 ভোল্টেজ। তার মানে হচ্ছে প্রাইমারিতে 110 ভোল্টেজ, সেকেন্ডারিতে 440 ভোল্টেজ, এবং এটার এমভিএ রেটিং বা অ্যাপারেন্ট পাওয়ার যে ক্যাপাসিটি 2.5 কেভিএ দেওয়া আছে। তো লিকেজ রিঅ্যাক্টেন্স বলা আছে লো ভোল্টেজ সাইডে। আমরা যদি আমি ট্রান্সফরমারটা ড্র করি, হ্যাঁ এরকমই তো নর্মালি থাকে, জাস্ট আমার মতো করে আমি ড্র করলাম।
তো এটা লো ভোল্টেজ সাইডে, এই ট্রান্সফরমার লো ভোল্টেজ সাইডে বলা আছে লিকেজ রিঅ্যাকট্যান্স 0.06 ওহমস। তো লিকেজ রিঅ্যাকট্যান্স যদি লো ভোল্টেজ সাইডে 0.6 ওহম হয়, আমাদেরকে বলতে হচ্ছে ডিটারমিন দ্য লিকেজ রিঅ্যাকট্যান্স ইন পার ইউনিট। এটা হচ্ছে ওহমস ভ্যালু, মানে অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া আছে, তো আমাদেরকে এটা পার ইউনিটে বের করতে হবে। তো আমরা জানি যে পার ইউনিটের ডেফিনেশন হচ্ছে যে অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইড বাই বেস ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইড বাই বেস ভ্যালু। তাহলে অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া আছে 0.06, আর সেক্ষেত্রে আমাদেরকে যদি পার ইউনিটে বের করতে হয় তাহলে আমাদেরকে বেস ভ্যালুটা বের করতে লাগছে। কারণ বেস ভ্যালুটা এটা কি ইম্পিডেন্স যেহেতু দেওয়া আছে বা রিঅ্যাকট্যান্স দেওয়া আছে, লিকেজ রিঅ্যাকট্যান্স, তো রিঅ্যাকট্যান্সের বেস ভ্যালুটা যদি বের করে ফেলতে পারি তাহলে বেস অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই বেস ভ্যালু দিলে আমরা পার ইউনিটে পেয়ে যাব। তো এখন বেস ইম্পিডেন্স বা বেস রিঅ্যাকট্যান্স যে বের করে তার ফর্মুলাটা আমরা একটু আগে দেখছিলাম যে বেস রিঅ্যাকট্যান্স বা রিঅ্যাকট্যান্স সমান আমরা জানি কেভিএ স্কয়ার ডিভাইড বাই এমবিএ। আচ্ছা, এখানে এমবিএ যদি না দিয়ে আমরা কেভিএ দিই তাহলে আবার এখানে মাল্টিপ্লাই করে 1000 মাল্টিপ্লাই করা লাগে। এটা হচ্ছে আমরা আগের ফর্মুলাটা যেটা দেখছিলাম, এটা আমি আগে দিকে ফিরে যাই। এই যে এই ফর্মুলাটা আমাদের ইম্পিডেন্স বের করার ক্ষেত্রে আমরা যে বেস ভোল্টেজ যেটা দেওয়া থাকবে সেটাকে মাল্টিপ্লাই করব ডিভাইডেড বাই বেস কেভিএ আর 1000 দ্বারা মাল্টিপ্লাই করব। আর যদি এমবিএ তে লিখে ফেলি নিচেরটা, তাহলে আর 1000 দ্বারা মাল্টিপ্লাই করা লাগবে না। আচ্ছা, তো এটাতে সিমিলারলি আমাদের কেভিএ দেওয়া আছে, কিলোভোল্ট 110 ভোল্টে দেওয়া আছে, কেভিএ তে নেওয়ার পর 0.110 কেভিএ স্কয়ার, সরি 1000 হবে। হ্যাঁ, শূন্যটা এখানে নিচে চলে আসছে, এটা 1000 হবে। 1000 ডিভাইড বাই 2.5 কেভি, অথবা এটাকে যদি আমি এমবিএ তে দিয়ে দিই এমবিএ হয়ে যাবে, আর উপরে জাস্ট মাল্টিপ্লাই না করলে হবে। তাহলে এটা দাঁড়ালো আমাদের বেস ইম্পিডেন্স। তারপরে যদি বেস ইম্পিডেন্সটা পেয়ে যায়, আমাদের পার ইউনিটে বের করার ক্ষেত্রে আমাদের প্রয়োজন শুধুমাত্র বেস ইম্পিডেন্স আর অ্যাকচুয়াল ভ্যালু। তা আমাদের অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া আছে 0.06, আর বেস ইম্পিডেন্স আমরা পেলাম 4.84। তাহলে আমাদের পার ইউনিটে আমরা পেয়ে গেলাম হচ্ছে 0.0124 পার ইউনিট। বা এটাকে পার্সেন্টেজে নিলেও এটা বলা যায় যে 1%, 100 দ্বারা মাল্টিপ্লাই করলে পার্সেন্টেজে চলে যাবে। তো এটা দিয়ে আমরা আরেকটা জিনিস আমরা প্রমাণ করে ফেলতে পারি যে এটা বলছে লো ভোল্টেজ সাইডে এটা হচ্ছে অ্যাকচুয়াল কি বলে রিঅ্যাকট্যান্স ছিল 0.06। তো আমরা যদি এটাকে হাই ভোল্টেজ সাইড নিয়ে ট্রান্সফার করে দেখি যে কোনো চেঞ্জ হয় কিনা, বা পার ইউনিট সিস্টেমের যে বেনিফিট এখানে একটু বোঝা যাবে। তো লাইক আমরা জানি যে ট্রান্সফরমারের প্রাইমারি সাইড থেকে সেকেন্ডারি সাইড যদি আমরা রিঅ্যাকট্যান্সকে ট্রান্সফার করি, লাইক প্রাইমারি ইউনিট থেকে রেফার করে সেকেন্ডারি ইউনিট থেকে রেফার করি প্রাইমারি থেকে সেকেন্ডারিতে, তাহলে আমরা জানি তার টার্ন রেশিওতে যে ইয়া থাকে, কি বলে রেশিওটা থাকে, তার দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তো আমাদের এখানে রেশিও হচ্ছে 440 আর এক পাশে হচ্ছে 410। তো আমরা যদি রেশিও দ্বারা মাল্টিপ্লাই করি, প্রাইমারি মাল্টিপ্লাই করলে তাহলে দাঁড়াবে 410 ডিভাইড, এটা জাস্ট যেটা মাল্টিপ্লাই করতেছে, আর হচ্ছে এটা হচ্ছে আমাদের দেওয়া আছে হচ্ছে কি বলে অ্যাকচুয়াল রিঅ্যাকট্যান্সটা। তাহলে লো সাইড থেকে এটা দেওয়া ছিল 0.06, আমরা যখন লো সাইড থেকে হাই সাইডে ট্রান্সফার করি আমরা অলওয়েজ জানি যে তার টার্ন রেশিও দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। এটা ডিরাইভ করে আমি আর নতুন করে এখানে দেখালাম না। তো এখানে এই যে 0.96 ওহমস এটা হচ্ছে হাই সাইডের। আচ্ছা, এটা যদি হাই সাইডের হয়, আমি জাস্ট যেই ইম্পিডেন্সটা লো সাইডে ছিল 0.06 তাকে আমরা ট্রান্সফার করলাম হাই সাইডে, তাহলে পেয়ে গেলাম ইম্পিডেন্স 0.96 অ্যাকচুয়াল ইম্পিডেন্স, তাই না? অ্যাকচুয়াল ইম্পিডেন্স। তো এটা এখন অ্যাকচুয়াল ইম্পিডেন্স যদি পাওয়া যায় যে 0.96, তাকে আমরা যদি পার ইউনিটে বের করতে যাই, পার ইউনিটে আমরা জানি যে পার ইউনিট অ্যাকচুয়াল 0.96 ডিভাইড বাই বেস, কি বল বেস, যদি আমি সরাসরি দেখাই ফেলি সেকেন্ডারিতে বেসটা এখন আবার সিমিলারলি বেস ভোল্টেজটা এখন আমাদেরকে বের করতে হবে ইন টার্মস অফ হায়ার সাইড।
আই মিন হাই ভোল্টেজ সাইড। তো লো ভোল্টেজ সাইডে ছিল 4.8 বেজ ইম্পিডেন্স। তো সিমিলার ওয়েতে আমরা যদি আবার ওই কেভি স্কোয়ার ইন্টু 1000 ডিভাইডেড বাই কেভিএ এটা করি, তাহলে আমরা আমাদের হাই ভোল্টেজ সাইডের বেজ ইম্পিডেন্সটা পাওয়া যাবে। সিমিলারলি কেভিএ 0.44 স্কোয়ার 1000 ডিভাইডেড বাই হাই ভোল্টেজ সাইডের কেভিএ কোনো চেঞ্জ নাই। তো এটা হচ্ছে আমাদের হাই ভোল্টেজ সাইডের বেজটা পেয়ে গেলাম। তো হাই ভোল্টেজ সাইডের যদি বেস পেয়ে যাই, হাই ভোল্টেজ সাইডের অ্যাকচুয়ালটা পেয়ে গেছি, তাহলে পার ইউনিটে কত হবে? পার ইউনিটে আমরা জানি অ্যাকচুয়াল ডিভাইডেড বাই বেস, তাহলে পার টু 0.124। আচ্ছা, এটা ক্যালকুলেশনে একটু মিস্টেক হয়েছে, 0.124 হবে এখানে জিরোটা, বা এখানে একটা জিরো হবে। এই তো আলটিমেটলি কি দাঁড়ালো, যে হাই ভোল্টেজ সাইড বলি আর লো ভোল্টেজ সাইড বলি, আমরা যদি বেসটা সঠিকমতো নির্ধারণ করে ফেলতে পারি, এবং এটা প্রাইমারি সাইড হোক সেকেন্ডারি সাইড হোক, এটার অ্যাকচুয়াল ইম্পিডেন্সের মান যতই হোক না কেন, কিন্তু আমরা যখন পার ইউনিটে নেই, পার ইউনিটে অলওয়েজ প্রাইমারি এবং সেকেন্ডারিতে সিমিলার একটা ভ্যালু আমরা পেতে পারি। তো এই হচ্ছে একটা পার ইউনিট সিস্টেমের একটা ইন্টারেস্টিং বা বেনিফিট বলা যায়, যে এভাবে আমরা পার ইউনিট সিস্টেমে যেখানেই নেই না কেন, পার ইউনিট সিস্টেমের ভ্যালু কোনো চেঞ্জ হয় না, এবং এটা একটা মাল্টিপ্লাই করলে যে নতুন আরেকটা পার ইউনিট সিস্টেম পাবো, সেটাও অ্যাকচুয়াল ভ্যালু পার ইউনিট সিস্টেমেই থাকবে। এটা হচ্ছে একটা পার ইউনিটের একটা বেনিফিট বলা যায়। আমরা নেক্সট স্লাইড থেকে আরও একটু কয়েকটা ম্যাথ সলভ করবো, আরও কিছু টেকনিক্যাল জিনিস দেখবো, পরবর্তী টপিকস থেকে যাচ্ছে।